আমার বয়স এখন ৩২ বছর। এখন আমি সেই বয়সে দাঁড়িয়েছিলাম যেখানে মেয়েদের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যায় এবং চুলে হালকা পাক ধরে, এবং লোকেরা এই রকম মহিলাকে মূল্যহীন ভাবতে শুরু করে। আমিও সেই বয়সেই ছিলাম। এখন আমি ভাবছিলাম কোনো সম্বন্ধ মেনে নেব কি না, কিন্তু একদিন সীমা পেরিয়ে গেল। মা আমার কাছে এসে বললেন, মনা, তোমার জন্য একটা ছেলের সম্বন্ধ এসেছে। সে তোমার থেকে মাত্র 1 বছরের বড়, কিন্তু এর আগে তার 3বার ডিভোর্স হয়েছে। তার 3জন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। মায়ের কথা শুনে আমার তো শির দ্বারা কাঁপতে শুরু করলো। আমি ভাবতেও পারিনি যে মা আমার জন্য এমন একটি সম্বন্ধ নিয়ে আসবে যে 3বার বিয়ে করেছে, এমনকি একটি স্ত্রীও তার সাথে থাকেনি। যার 3বার ডিভোর্স হয়েছে, সে কিভাবে একটি মেয়েকে সুখী রাখতে পারবে? তার ডিভোর্স দেওয়ার অভ্যাস হয়ে গেছে নিশ্চয়ই। কিন্তু পরের মুহূর্তে আমার মা একটা অদ্ভুত কথা বললেন। তুমি জিজ্ঞাসা করবে না ডিভোর্সের পেছনে কি কারণ ছিল? আমি কিচ্ছু বলিনি, শুধু আমার মায়ের দিকে তাকালাম। আমার মা নিজেই আমাকে বলতে শুরু করলেন যে তার পরিবারে একটিই ছেলে, মা নেই, বোন নেই, কেবল একজন বৃদ্ধ বাবা, এবং তার বয়সও 60 বছর। সেই বেচারা লোকটি সব সময় তার ছেলের জন্য কেবল ভালো চিন্তাই করেছে। কিন্তু যখনই কোনো মেয়ে ওই বাড়িতে আসে এবং ডিভোর্স নিয়ে চলে যায়, তখন বৃদ্ধের জন্য আমাদের করুণা হয়। সেই বেচারা বৃদ্ধের আর কত জীবনই বা বাকি আছে? তার ছেলেই বা কী করবে? তার মা বোনদের হারানোর পর সে তার বাবার বিরুদ্ধে একটা কথাও শুনতে চায় না। শুধু এই কারণে তার স্ত্রীরা তার বাবার বিরুদ্ধে অভিযোগ করলে সে তাদের ডিভোর্স দেয় এবং তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি বলি, তুমি যদি তার বাবাকেও যত্ন করো, তার সেবা করো এবং তার মন জয় করো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আর যাই হোক, তুমি খুব ভালো মেয়ে, তুমি তোমার বাবারও অনেক যত্ন নিয়েছো। আমার মনে হয় তুমি যদি সেই মানুষটিকে তোমার বাবার মতো মনে করে তাকে ভালোভাবে সেবা করো, তাহলে তুমি ভালো দাম্পত্য জীবন কাটাতে পারবে। না হলে মনা, এখন তো তোমার কোনো সম্বন্ধও আসে না। আমি মায়ের কথায় চমকে উঠলাম, সেই সাথে কিছুটা হতাশও হয়ে গেলাম। এতবার ডিভোর্সের কারণ কি করে কারো বাবা হতে পারে? এই অভিযোগ আমার শাশুড়ির উপর থাকলে একবার হলেও মেনে নিতাম, কিন্তু আমার শ্বশুরের ব্যাপারটা হজম করতে পারছিলাম না। তখন ভাবলাম, হয়তো আজকাল মেয়েদের স্ট্যামিনা কম, তাই ওই বেচারা বুড়ো আঙ্কেলকে দেখলে বিরক্ত হয়ে যায়। ওই বৃদ্ধ ছাড়া বাড়িতে আর কেউ তো ছিল না। হতে পারে যে একটি ছোট ব্যাপারকে বড় গোলমেলে ব্যাপারে পরিণত করা হতো এবং ব্যাপারটা ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যেত। কিন্তু ব্যাপারটা যতটা ছোট ভেবেছিলাম, ব্যাপারটা মোটেও এতটা ছোট ছিল না। আমি কি করে জানবো যে আমি আগুনের নদীতে ঝাঁপ দিতে যাচ্ছি, আর যেটা থেকে আমার নিজেকে বাঁচাতে হবে আর আমার পরিবারকেও? এখনো পর্যন্ত আমার বিয়ে না হওয়ার পেছনে 2টি কারণ ছিল। একটি হলো আমার গরিব, মোটা যৌতুক দিয়ে ছেলেদের মুখ বন্ধ করতে পারিনি। দ্বিতীয়টি, আমি সাধারণ দেখতে মেয়ে, শিক্ষিত ছিলাম কিন্তু খুব সুন্দরী নয়। আমার গায়ের রং শ্যামলা ছিল, কিন্তু আমার চোখ ছিল টানা টানা, বড় বড় চোখ, উঁচু লম্বা নাক, লম্বা কালো চুল, যা আমার ব্যক্তিত্বকে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমার সম্বন্ধগুলো এই কারণ দেখিয়ে কেটে দিতেন যে মেয়ে ফর্সা হওয়া উচিত। ঠিক আছে, আমি আমার মায়ের কাছে আমার ভাবি স্বামীর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলাম। মাকে বলেছিলাম ছেলেটার সাথে একবার দেখা করব। সেই ছেলের সাথে দেখা করার পর আমার একবার তার ব্যক্তিত্ব যাচাই করতে চেয়েছিলাম, সে ভালো মানুষ কি না, তার সাথে জীবন কাটাতে পারবো কি না। আমার কথা শুনে মা বললেন, না মনা, এটা তার বাবা অনুমতি দেবে না। তার বাবা তার ছেলের ব্যাপারে খুবই সংবেদনশীল। যদি ছেলেটির সাথে দেখা করতে হয়, তাহলে কালকে ছেলে এবং ছেলের বাবা দুজনেই আসছেন। তুমি যদি কোনো বিষয়ে কথা বলতে চাও, তাহলে সেই সময় বলবে, কিন্তু আমি তোমাকে এই অনুমতি দেব না মোটেও যে তুমি একা ছেলের সাথে দেখা করো। আর আমি কিভাবে ছেলের বাবাকে নিজের মুখে বলবো যে আমার মেয়ে তোমার ছেলের সাথে একা দেখা করতে চায়? এগুলো ছেলেদের মানায়, কিন্তু মেয়েদের নয়। মায়ের কথা শুনে আমি রেগে গেলাম। বললাম, মা,
আগে ছেলে মেয়েদের মধ্যে ভেদ ছিল, এখন ছেলে মেয়েদের সমান অধিকার। পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার দুজনেরই আছে। পরের দিন সন্ধ্যা 5টায় তারা আমাদের বাড়িতে আসে। আমি ছেলেটির বাবাকে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। যাকে আমার মা 60 বছরের বুড়ো বলেছিল, সে তো দেখতে 45 থেকে 50 বছরের সুদর্শন পুরুষের মতো ছিল। মনে হচ্ছিল বাবা ছেলে নয়, ছোট আর বড় ভাই দুজন। সেই বৃদ্ধ, যাকে আমার মোটেও বৃদ্ধ মনে হয়নি, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের পুরো বাড়ির খোঁজ খবর নিতে ব্যস্ত ছিল। তার ছেলে কম, বরং সে তার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, যেন সম্বন্ধটা তার সাথে হচ্ছে। এখন আমিও আপত্তি করতে পারছিলাম না, নইলে আমার মা বলবে তুমি সারাক্ষণ খেপে যাও। যাওয়ার সময় আমার শ্বশুর আমার কোলে 10,000 টাকা রাখলেন। আমার শ্বশুরের এই কাজটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমার ভাবি শ্বশুর আমার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি আমার মেয়ে হলে, আমি এসে তোমাকে নিয়ে যাব। আমার ছেলের একটা বউ দরকার। আমিও বাড়িতে একা একা বিরক্ত হই। লোকটা খুব নম্রভাবে কথা বলেছিল, তার কারণে কেউ ডিভোর্স নিতে পারে বলে মনে হচ্ছিল না আমার। তাও আবার এমন একজন ব্যক্তির কারণে, যে কিনা খুব স্মার্ট, সুদর্শন এবং খুব ধনী ব্যক্তি ছিলেন। আচ্ছা, আমি মাকে বললাম, ওই বৃদ্ধ যদি আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, আমি চুপ থাকবো না, এই কথাটা মাথায় রেখো। মা বললেন, তুমিও এই কথাটা মাথায় রাখো যে তোমাকে তোমার বাবার মতো তোমার শ্বশুরের সম্মান করতে হবে। আজকালকার মেয়েদের মতো বেশি মুখ চালাবে না, যারা প্রতি কথায় কথায় রেগে যায়। তুমি যদি কোনো জোরদার কারণ ছাড়াই তোমার শ্বশুরের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে এখানে চলে আসো, তাহলে তোমার জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ। আমি তোমাকে এভাবে মানুষ করিনি। মায়ের এমন বিপজ্জনক উপদেশ শুনে আমার হৃদয় কেঁপে উঠল। মায়ের উপদেশ শুনে আমি চুপ হয়ে গেলাম। কিন্তু পরের দিন আমার এক বন্ধু গুঞ্জন আমাকে এমন কথা বলল, যা শুনে আমার কান থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। গুঞ্জন বলতে লাগলো, এই লোকগুলোকে আমি চিনি। এই লোকগুলোর সম্পর্কে যে কথাগুলো শোনা যায়, সেগুলো ভালো না। শুনেছি এরা প্রতারক টাইপের মানুষ, আর ছেলের বাবা খুবই দুশ্চরিত্র টাইপের। আমি গুঞ্জনকে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি ওই লোকগুলোকে কবে দেখেছো? সে বলল, গতকাল যখন সে তোমার বাড়ি থেকে বেরোচ্ছিল, আমি তাদের দেখেছি। আমি তখন তোমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম। তাদের দেখার সাথে সাথে আমি চিনতে পারলাম যে এই সেই ছেলে যে তার 3 স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। গুঞ্জনের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার ভাবি স্বামী তার 3 ডিভোর্সের জন্য পরিচিত। গুঞ্জন আবার বলল, আর আমি এটাও জানি যে তোমার শ্বশুরের কারণে তোমার ভাবি স্বামীর ডিভোর্স হয়েছে। আমি তো ভেতরে ভেতরে ভয় পেয়ে গেলাম। গুঞ্জনকে বললাম, তুমি কি জানো কেন আমার ভাবি স্বামীর 3 বার ডিভোর্স হয়েছে? গুঞ্জন বলল, আমি খুঁজে বের করে তোমাকে বলবো, কিন্তু এই বুড়ো নিশ্চয়ই দুশ্চরিত্র। কিছু কিছু একটা ভুল কাজ করতো, তাই জন্যই তার 3 বৌমার ডিভোর্স হয়ে যায় এবং তারা চলেও যায়। নইলে তুমি নিজেই ভাবো, যে বাড়িতে শুধু এই বৃদ্ধ আর তার ছেলে আছে, সে তার ছেলের বিয়ে দিতে ব্যস্ত। যদিও বৃদ্ধকে বুড়ো মনে হয় না, তাকেও দেখতে খুব যুবক লাগে এবং সে চাইলেও বিয়েও করতে পারবে। তারও নিশ্চয়ই কিছু আকাঙ্ক্ষা আছে, কারণ তাকে দেখতে সুন্দর যুবকের মতো লাগে। গুঞ্জনের কথা শোনার পর আমার মনে একটা নতুন বিভ্রান্তি জাগলো। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে, যেটা আমার মা আমার কাছ থেকে লুকিয়ে রাখছেন। আর আমার ভাবি শ্বশুর ও আমার ভাবি স্বামীও নিশ্চয়ই পরস্পরের কাছ থেকে কিচ্ছু লুকাচ্ছেন। আমি মাকে এসব বললাম। মা বললেন, ঈশ্বরকে ভয় করো মেয়েরা, তোমাদেরও বার্ধক্য আসবে, তোমাদের বাবা মায়ের ওপরেও আসবে। যে বার্ধক্যের কারণে তুমি কাউকে ঘৃণা করছো, আমাদের সময় মেয়েরা খুব বুদ্ধিমান ছিল, কিন্তু আজকাল মেয়েদের বুদ্ধি নেই। তারা ছোটোখাটো বিষয়ে তাদের সংসার নষ্ট করে। আমার মা গুঞ্জনকে বকাঝকা করলো। মা চলে গেলে গুঞ্জন বলতে শুরু করলো, শোন হর্ষিতা, এমন কর, তুই তোর স্বামীর সাথে কথা বলছিস না কেন?
বিয়ের আগে সব ক্লিয়ার করে নিলে ভালো হয়। অন্তত তোমার স্বামীকে জিজ্ঞেস করো কেন তার আগে 3বার ডিভোর্স হয়েছে। আমি গুঞ্জনকে বললাম যে আমার মা স্পষ্টভাবে বারণ করেছেন যে আমি বিয়ের আগে ছেলেটির সাথে দেখা করতে পারবো না। গুঞ্জন বলল, তাহলে এক কাজ কর, বিয়ের প্রথম রাতেই সব কিছু পরিষ্কার করে নিস, কারণ পুরো জীবনটা তোকে ওই ছেলেটির সাথেই থাকতে হবে। কিছু গড়বড় মনে হলে সব সম্পর্ক ছিন্ন করে ঘরে ফিরে আসিস। সারা জীবন সেই নরকে পুড়ে মরার চেয়ে একটু অপমান সহ্য করা ভালো। গুঞ্জনের কথা শুনে আমার এখন ভয় লাগছিল। এখন বিয়েটাও ভাঙতে পারছিলাম না, কারণ কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। এমনিতে তো বিয়েটা খুব ছোট একটা অনুষ্ঠান করে হয়ে যাবার কথা ছিল। মা শুধুমাত্র খুবই গুরুত্বপূর্ণ আত্মীয়দের নিমন্ত্রণ করেছিলেন। বিয়েটা খুব সাদামাটাভাবে হবার কথা ছিল, কিন্তু সবার কাছে খবর পৌঁছেছিল যে হর্ষিতা বিয়ে করেছে, এবং এমন লোকের সাথে যে তার 3 স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তাও আবার তার বৃদ্ধ বাবার কারণে। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর, আমার পরিবারকে রক্ষা করুন, আমার জীবনকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমাকে এত ধৈর্য দিন যাতে আমি আমার স্বামীর মন জয় করতে পারি এবং আমার ডিভোর্স না হয়। আমি বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে চলে এলাম। বিয়ের প্রথম রাতে লোকেশ আমার কাছে এসে বলল, এখানে তোমার ভয় পাওয়ার দরকার নেই, আজ থেকে তুমি এই বাড়ির মালকিন। তুমি নিশ্চয়ই জানো যে আমি তোমার আগে 3টি মেয়েকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি সেই 3টি মেয়েকে যে কারণে ডিভোর্স দিয়েছি আমি চাই না তুমি সেই কারণ সৃষ্টি করো। আমি আমার স্বামীর কথা শুনে ভয় পেয়ে গিয়ে বললাম, তুমি ওই 3 মেয়েকে ডিভোর্স দিলে কেন? আমার কথা শুনে লোকেশ দুঃখ করে বলল, কারণ ওই 3 মেয়ে আমার বাবার সাথে। এর বাইরে কিছু বলতে পারল না লোকেশ। কিছুক্ষণ পর বলল, এই ব্যাপারটা ছেড়ে দাও। আমি আমার স্বামী লোকেশকে বললাম, তবে অন্তত আমাকে বলুন, কেন আপনার 3 স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেল? আমি যদি আগে থেকে সব কিছু জানি তাহলে আমি সাবধান হয়ে যাব এবং আপনার 3 স্ত্রীর করা এই ভুলটি করব না। আমার কথা শুনে লোকেশ বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তোমাকে 3 দিন কিছু বলবো না। আমি 3 দিনের জন্য তোমার আচরণ এবং তোমার কথাবার্তা চাল চলন দেখতে চাই। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ কি বলছো? আমাকে বিয়ে করে খুশি হওনি তুমি? লোকেশ বলল, দেখো, একটা কথা সব সময় মনে রেখো, সব সময় অভিযোগ করে এমন মহিলাদের আমি পছন্দ করি না। তুমি যদি আমার সাথে বাঁচতে চাও তাহলে খুব সুন্দর করে বাঁচো। আমার প্রতিদিনের কিচকিচ একদমই ভালো লাগে না। আর একজন মানুষ অবশ্যই তার প্রেমে একদিন পড়ে যায় যাকে সে বিয়ে করে। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তুমি আমার স্ত্রী এবং আমি তোমাকে পূর্ণ সম্মান ও ভালোবাসা দেব। তবে শুধু একটা কথা মনে রাখবেন, আমার বাবার উপর কোনো ধরনের দোষ লাগাবে না। আমার বাবার দিকে আঙুল তোলার আগে ভালো করে ভেবে নিও যে 3টা মেয়ে আমার জীবন থেকে এখন চলে গেছে, তারা আমার বাবার দিকে আঙুল তুলেছিল বলে যায়নি, বরং ওই মেয়েগুলো তোমার চেয়েও সুন্দর ছিল। লোকেশের কথা শুনে আমি আর কিছু বলতে পারছিলাম না। লোকেশজি, এ কী রকম কথা বলছেন? বিয়ের প্রথম রাতে কে এমন কথা বলে? আমার স্বামী আমার কাছে বসে বলল, ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে শুধু বোঝাচ্ছি সাবধান হতে। আমার বাবাকে সম্মান করো এবং তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করো না। তোমার আগে আমি আমার 3 স্ত্রীর কাছে এই কথাটা এত স্পষ্টভাবে বোঝাতে পারিনি, তবে আমি তোমাকে এটি খুব স্পষ্টভাবে বোঝাচ্ছি যে বাবার বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। আজ পর্যন্ত আমি আমার ঘর সংসার করতে পারিনি, তবে এ নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি শুধু আমার বাবাকে খুশি রাখতে চাই, আর তুমিও আমার বাবাকে খুশি রাখো। আমার বাবা খুব সহজ সরল। তুমি যদি তার সেবা করে তাকে ভালোবাসো তাহলে সে তোমাকে মেয়ের মতোই রাখবে। আর একটা কথা মনে রাখবে, আমার বাবার এত টাকা পয়সা, এত সম্পত্তি, তুমি যদি আমার বাবাকে খুশি রাখো তাহলে আমার বাবা তোমাকে খুশি রাখবে। তোমার পুরো পরিবারকে খুশি রাখবে। তোমার পুরো পরিবারের দারিদ্র্য দূর হবে।
যদি তোমার 7 প্রজন্ম এভাবে বসে খেলেও টাকা ফুরিয়ে যাবে না বাবার এত টাকা। বাবাকে খুশি রাখো। লোকেশের কথাগুলো এখন একটু একটু করে আবার মাথায় ঢুকতে শুরু করেছে। যদি আমি আমার শ্বশুরকে খুশি রেখে তার সেবা করতে পারি, তাহলে আমার ছোট বোন এবং ভাইদের জীবনও সুন্দর হয়ে উঠবে। আমার বাবা মা যারা এখন পর্যন্ত ছোট ছোট সুখের জন্য আকুল হয়ে উঠতেন, তাদের জীবনেও সুখ থাকবে। এটা খুব কঠিন কিছু ছিল না। শুধু একটি জিনিস করতে হবে, আমার শ্বশুরকে আমার বাবার মতো মর্যাদা দিতে হবে। আমি লোকেশকে আশ্বস্ত করেছিলাম যে তোমার বাবা আমার হয়ে অভিযোগ করার সুযোগ পাবে না। আমার কথা শুনে লোকেশ খুশি হয়ে গেল। আবার আঙুলে একটা হীরার আংটি পরিয়ে দিল। এত বড় হীরার আংটি দেখে আমি হতবাক হয়ে গেলাম। লোকেশ বলল, হর্ষিতা, তুমি কি জানো কে আমাকে এই আংটি দিয়েছে? আমি মাথা নাড়লাম, না। তারপর লোকেশ বলল, আমার বাবা এটা আমাকে দিয়েছেন প্রথম রাতে কনেকে পরানোর জন্য। এর আগেও আমার বাবা আমাকে 3 বার আংটি দিয়েছিলেন, কিন্তু ডিভোর্সের পর আমি ওই মেয়েদের কাছ থেকে আংটিটি ফেরত নেইনি। বরং ডিভোর্সের পরেও আমি তাদের এত টাকা দিয়েছি যে তারা চাইলে সারা জীবন আরামে বসে খেতে পারে। আজ পর্যন্ত আমরা কারো প্রতি অন্যায় করিনি, এটা আমাদের ভগবান জানেন। কিন্তু আমাদের সমাজের বিড়ম্বনার কথা হলো, আমাদের সমাজ এই ধরনের ক্ষেত্রে নারীকেই সমর্থন করে, কারণ নারীরা নিরপরাধ ও নির্যাতিত। যদিও আমার 3 স্ত্রী মোটেও নির্দোষ ছিল না, তারা আমার বাবার বিরুদ্ধে এমন নোংরা অভিযোগ করেছিল, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমার স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আর যাই হোক, সে তার প্রথম 3 স্ত্রীর সম্পর্কে নিন্দে করেছিল। আমি খুব একটা কষ্ট অনুভব করছিলাম না, বরং খুশি হচ্ছিলাম যে তাদের কারো প্রতি তার কোনো সহানুভূতি বা ভালোবাসা নেই। আমি মনে মনে দৃঢ় সংকল্প করছিলাম যে আমি আমার স্বামীর সব কথাই মেনে চলব এবং আমার শ্বশুরের খুব ভালোভাবে সেবা করব। ঠিক তখনই আমার রুমের দরজা খুলে গেল আর আমার শ্বশুর নক না করে ঘরে ঢুকলেন। আমার শ্বশুরের হাতে একটা ট্রে ছিল, তাতে 2 গ্লাস দুধ রাখা ছিল। আমার শ্বশুরের এই কর্মকাণ্ডে আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু লোকেশ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, বাবা, তুমি কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকলে আমি নিজেই আসতাম। আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনেই ঘুমানোর আগে এই দুধ খাবে, দুধ খেলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। লোকেশ বলল, ধন্যবাদ বাবা, তুমি আমাদের এত খেয়াল রাখো। ভগবান যেন তোমার ছায়া সব সময় আমাদের উপর রাখেন। এই বলে লোকেশ একটা গ্লাস আমার দিকে বাড়িয়ে আরেকটা গ্লাস নিজে ধরল। আমার শ্বশুর চলে গেলেন। লোকেশ দরজা বন্ধ করে দিল। তারপরও জানলা দিয়ে ওর দুধটা নিচে ফেলে দিল। আমি খুব অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম, দুধ ফেলে দিলি কেন? তখন লোকেশ বলল, আসলে আমি দুধ খেতে পছন্দ করি না। দুধ খেলে আমার বমি লাগে, কিন্তু বাবা যখন আমাকে দুধ খাওয়ার কথা বলেন, তখন বাবার মন রাখতে আমি দুধ তো নিয়েই নিই, কিন্তু খাই না। জানালার নিচে একটা বাটি রাখা আছে, আমি তাতে দুধটা ঢেলে দেই, আর একটা বেড়াল এসে সেই দুধটা খেয়ে নেয়। টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করো না, এই দুধটা পান করতে পারো, তোমার কিছুই হবে না। লোকেশের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। মনে হলো যেন সে আমার কাছে কিছু লুকোচ্ছে। আমি কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু লোকেশ কোনো উত্তর দেয়নি। তারপর আমি চুপ হয়ে গেলাম। আজ আমাদের বিয়ের প্রথম রাত ছিল, তাই আমি কোনো কারণ ছাড়াই লোকেশের মেজাজ খারাপ করতে চাইনি। সারা রাত লোকেশ আমাকে তার ভালোবাসার আদরে জড়িয়ে রাখল। আমি এটা ভেবে খুব অবাক হলাম, কেন ওই 3 জন মেয়ে তাদের এমন ভালোবাসার স্বামীকে ফেলে চলে গেল। সকালে যখন চোখ খুললাম, লোকেশ বিছানায় ছিল না। সম্ভবত সে বাথরুমে ছিল, কারণ জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল। আমি তখনও বিছানা থেকে উঠিনি। তখন হঠাৎ আমার শ্বশুর দরজা খুলে ভেতরে চলে এলো। আমার খুব অদ্ভুত লাগলো, কারণ আমি খুব এলোমেলো পোশাক পরেছিলাম। আমি তাড়াতাড়ি স্কার্ফটি তুলে আবার কাঁধে রাখলাম
আমার শ্বশুরের এই কাজটি আমার পছন্দ হয়নি, তবুও আমি চুপ করে রইলাম। আমি এক রাতের নতুন বউ ছিলাম, তাই কিছুই বলিনি। আর দ্বিতীয়ত, তিনি আমার স্বামীর বাবা এবং তিনি স্পষ্টই বলেছিলেন যে আমার বাবাকে কখনো অভিযোগ করার সুযোগ দেবেন না, তাই আমি চুপ করে রইলাম। আমার শ্বশুর এগিয়ে এসে আমার মাথায় একটা লাল রঙের ওড়না পরিয়ে দিল। ওড়নাটা আমার মাথায় রেখে বলল, বৌমা, এটা খুব শুভ ওড়না, তোমার বিয়ের প্রথম দিনে তুমি এটা পরে থেকো, তোমার জীবন সুখে ভরে যাবে, তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না। আমি আমার অন্য বৌমাদেরও সকাল সকাল ওড়না নিয়ে এসে দিয়েছিলাম, কিন্তু তারা আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল আর এই ওড়না নিতে অস্বীকার করেছিল। কিন্তু আমার পূর্ণ আস্থা আছে যে তুমি তা করবে না। তোমাকে আমার খুব সদাচারী এবং সংস্কৃতি মনা মেয়ে বলে মনে হয়। আমি নিশ্চিত যে তুমি আমার ছেলেকে সত্যিকারের সুখ দেবে। এই বলে আমার শ্বশুর আমার কপালে চুমু দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। যাই হোক, যখনই একজন বাবা তার মেয়েকে ভালোবাসেন, তিনি তার কপালে চুমু দিয়ে তাকে আশীর্বাদ করেন। কিন্তু কেন জানি না আমার শ্বশুর আমাকে এমনভাবে চুমু খেলেন যেটা আমার মোটেও পছন্দ হলো না। কিছুক্ষণ পর লোকেশ বেরিয়ে এলো, নিজের বাবাকে দেখে বলল, আরে বাবা, তুমি এত সকাল সকাল এখানে? আমার শ্বশুর তাকে বলল যে আমি তোমার স্ত্রীকে এই লাল ওড়না দিতে এসেছি। এই বলে আমার শ্বশুর চলে গেলেন। লোকেশ বলল, বাবার কথা মেনে সারা দিন এই ওড়নাটা পরে থেকো। আমি লোকেশকে বলতে চেয়েছিলাম যে তোমার বাবার আমাকে চুমু খাওয়ার বিষয়টি আমার পছন্দ হয়নি, কিন্তু আমি চুপ করে রইলাম। এইভাবে আমার বিয়ের পর 3 দিন কেটে গেছে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু আমার শ্বশুর সম্পর্কে একটি জিনিস খুব অদ্ভুত লাগলো। তিনি সারাক্ষণ আমার পাশে পাশে থাকতেন এবং আমার সাথে কথা বলার চেষ্টা করতেন। নানা অজুহাতে আমাকে তার কাছাকাছি রাখতেন। আমার শ্বশুরের কাছ থেকে এত অ্যাটেনশন আমার মোটেও পছন্দ হচ্ছিল না। মাঝে মাঝে যখন আমি আর লোকেশ খুব কাছাকাছি বসে থাকতাম আর লোকেশ আমার সাথে আদর করে কথা বলতো, তখন আমার শ্বশুর এসে লোকেশের হাত ধরে ওকে উঠিয়ে দিয়ে কোনো কাজের অজুহাতে বাইরে পাঠিয়ে দিতেন। আমার শ্বশুরের এইসব জিনিস আমার পছন্দ হচ্ছিল না। লোকেশ এইসব করলে আমার ভালো লাগতো, কিন্তু বিয়ের দ্বিতীয় দিন থেকে লোকেশ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এখন আমি আস্তে আস্তে এই বাড়ির সাথে মিলে যেতে লাগলাম। মনের মধ্যে কোথাও মনে হতে লাগলো যে এই বাড়িটা আমার এবং আমি এই বাড়ির মালকিন। আমি মন দিয়ে ঘর পরিষ্কার করতাম, বাড়ির যত্ন নিতাম। একটা কথা আরও ছিল, আমি পুরো ঘর পরিষ্কার করতাম, কিন্তু আমার শ্বশুর আমাকে তার ঘর পরিষ্কার করতে দিতেন না। তিনি সর্বদা তালা লাগিয়ে রাখতেন। তিনি যখন ঘুমাতেন তখনই তিনি তালা খুলে ভিতরে গিয়ে ঘুমাতেন। একদিন আমি লোকেশকে বললাম, লোকেশ, তোমার বাবার রুমে তালা বন্ধ করে রাখেন কেন? আমি তোমার বাবার ঘর পরিষ্কার করার কথা ভাবছিলাম। এই কথাটা শুনে লোকেশ একটু চিন্তিত হয়ে গেল। সে বলল, এটা আমার বাবার পুরনো অভ্যেস। কেউ তার রুমে যাক এটা তিনি পছন্দ করেন না, এমনকি তিনি আমাকেও তার রুমে আসতে দেন না। তুমি এক কাজ করো, বাকি ঘরগুলো পরিষ্কার করো, বাবার রুম যেমন আছে থাক। একজন কাজের মেয়েও আমাদের বাড়িতে আসতো। সেও আমাকে বলেছিল যে বড় মালিক তার ঘর পরিষ্কার করতে দেয় না। বিয়ের পর 1 মাস কেটে গেল, কিন্তু আমার শ্বশুরের মনোভাব একই ছিল। তিনি সর্বদা তার ঘরে তালা লাগিয়ে রাখতেন। এখন আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমার মনে হলো ঘরটা নিশ্চয়ই খুব নোংরা হয়ে গেছে। আমরা প্রতিদিন ঘর পরিষ্কার করলেও নোংরা হয়ে যায়, আর সেখানে বাবার ঘরটা কয়েক বছর পরিষ্কার করা হয়নি। লোকেশকে যখন আমি এই কথা বললাম, লোকেশ বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি এক কাজ করো, বাবার সাথে একবার কথা বলো। যদি সে বলে তাহলে তার ঘর পরিষ্কার করে দিও। লোকেশের অনুমতি পাওয়ার সাথে সাথে আমি আমার শ্বশুরের ঘরে চলে এলাম। আজ দরজা খোলা ছিল। আমি দরজা খুলে ভিতরে এলাম।
আমার শ্বশুর বিছানায় বসে আছেন। তিনি আমার দিকে পিঠ করে বসেছিলেন। আমি ঘরের চারপাশে তাকালাম এবং আমার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কারণ সারা ঘরে মহিলাদের পোশাক পরেছিল। আমি যখন ড্রেসিং টেবিলের দিকে তাকালাম, সেখানেও মেকআপের জিনিসপত্র এবং কিছু চুড়ি ইত্যাদি রাখা ছিল। আমি খুব অবাক হলাম। আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছেন, তারপরও আমার শ্বশুরের ঘরে এই মহিলাদের জিনিসপত্র কি করছিল? আমার আওয়াজে আমার শ্বশুর চমকে তাকালো। আমাকে দেখে সে একবারে ভয় পেয়ে গেল আর বলল, আরে বৌমা, আমার ঘরে কি করছো? চলো বাইরে যাই। আমিও বাইরে যাই, আমার চা খেতে ইচ্ছে করছে। চলো চা বানাও, আমার জন্য আদা এলাচ দেওয়া চা বানিয়ে দাও। আমি বললাম, বাবা, মিনা চা বানাচ্ছে, তুমি গিয়ে চা খেয়ে নাও, ততক্ষণ আমি তোমার ঘরটা পরিষ্কার করে দিই। দেখো কেমন নোংরা হয়ে আছে। এই কথা শুনে আমার শ্বশুর আরও ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে চলে আসলেন আর আমার হাত ধরে আমাকেও বের করে আনলো আর তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে বলল, আরে বৌমা, এই ঘর পরিষ্কার করার কিছু নেই। আমি প্রতিদিন আমার ঘর পরিষ্কার করি। আমি পরিষ্কার করব। তুমি চলো, আমরা দুজনেই বাইরে লনে বসে চা খাই আর দেখি আবহাওয়া কত সুন্দর। এখন যখন বাবা নিজের রুম পরিষ্কার করতে দিতে চান না, আমি কি করতে পারি? আমি যখন বাইরে আসি ততক্ষণে মিনা চা তৈরি করে নিয়ে এসেছে। আমি অনিচ্ছাকৃতভাবে চা খেয়ে আমার রুমে চলে গেলাম। পরের দিন আমার বন্ধু গুঞ্জনের ফোন এলো। সে বলল, হর্ষিতা, আমার মনে হয় তোর শ্বশুর মেয়েদের ব্যবসা করে। না হলে তুই নিজেই ভেবে দেখ, তোর স্বামীর আগের 3 বউ কোথায় গেল? আজ অবধি তাদের কোনো হদিশ নেই। তারা কোথা থেকে এসেছে এবং কোথায় গেছে, তাদের সাথে অবশ্যই কিছু খারাপ কাজ হয়েছে। অবশ্যই তোর শ্বশুর মেয়েদের ব্যবসা করে। এই জন্যই তোর শ্বশুর এত বড় লোক। গুঞ্জনের কথা শুনে আমিও অনুভব করতে লাগলাম যে নিশ্চয়ই কিছু আলো আঁধারি ব্যাপার আছে। আমার শ্বশুরের ঘরে নিশ্চয়ই কিছু গোপনীয়তা আছে যা আমার কাছে লুকিয়ে রাখা হচ্ছে। সেই সব মেয়েদের পোশাক আমার চোখের সামনে ভেসে উঠল। সব জামা কাপড়গুলো মেয়েদের ছিল। নিশ্চয়ই আমার শ্বশুর মেয়েদের রুমে আটকে রাখে। প্রথমে তাদের সাথে নোংরা কাজ করে, তারপর তাদের বিক্রি করে দেয়। এই চিন্তা আমার মনের মধ্যে যেই এলো, অমনি আমার সারা শরীর কেঁপে উঠল। যদি তাই হয়, তাহলে এই বাড়িতে আমি নিরাপদ নই। আমি ঠিক করেছিলাম যে আমি আমার শ্বশুরের সম্পর্কে সব সত্য জেনে ছাড়ব, এবং আমার শ্বশুর যদি কিছু ভুল করে থাকেন তাহলে তাকে আমি নিজেই পুলিশের হাতে গ্রেফতার করাবো। আমি আমার শ্বশুরের দিকে নজর রাখতে লাগলাম। একদিন রাতে আমি যখন জল আনতে বের হলাম, তখন আমার শ্বশুরের ঘরে আলো জ্বলছিল আর আমার শ্বশুরের ঘর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমার বুক ধকধক করে কেঁপে উঠল। আমি শ্বশুরের ঘরে নিশ্চয়ই কোনো মেয়ে আছে। আমি তাড়াতাড়ি শ্বশুরের ঘরের দিক দিয়ে ভেতরে উঁকি মেরে কিছুই দেখতে পেলাম না। মেয়েটির কান্নার শব্দ এখন বন্ধ হয়ে গেছে। আমি দরজায় ধাক্কা দিতে যাচ্ছিলাম, কিন্তু আমি নিজেকে থামিয়ে নিলাম। আমি ভেবেছিলাম আমার শ্বশুর রাগ করবেন এবং তিনি লোকেশের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। এত রাতে আমি ওনাকে বিরক্ত করছি। আমি অনেকক্ষণ শুনলাম মেয়ের কণ্ঠ আবার আসে কি না, কিন্তু এখন মেয়ের আওয়াজ আসছে না। আমার শ্বশুর রুমের লাইটও অফ করে দিয়েছে। আমিও আমার রুমে চলে এলাম। আমি সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি। লোকেশকেও কিছু বলতে পারলাম না, নইলে লোকেশ বলতো, অন্য মেয়েদের মতো তুমিও আমার বাবাকে দোষ দিতে শুরু করেছো। একবার আমি রান্নাঘরে রান্না করছিলাম, তারপর গরম তেল আমার হাতে পড়ল আর আবার হাত পুড়ে গেল, আর আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে আমার শ্বশুর দৌড়ে রান্নাঘরে এলেন। আমাকে ব্যথায় কাতরাতে দেখে সে দ্রুত আমার কাছে এসে আমার হাতের দিকে তাকাতে লাগলেন। আমার শ্বশুর তখন আমার এত কাছে ছিল যে আমার খুব অদ্ভুত লাগছিল। আমি শ্বশুরের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি রাজি হলেন না।
সে আমাকে রান্নাঘর থেকে বের করে এনে ড্রয়িং রুমে বসিয়ে দিল। সে দ্রুত বরফ নিয়ে এলো এবং সেখানে সোফায় আমার খুব কাছে বসলো এবং আমার হাতে বরফ লাগাতে লাগলো। আমি দম বন্ধ অনুভব করতে লাগলাম। শ্বশুর আর পুত্রবধূর মধ্যে একটা মর্যাদা থাকতে হবে, একটা দূরত্ব সব সময় বজায় রাখতে হবে। সেই দূরত্ব আমার শ্বশুর মুছে দিয়েছেন। তিনি আমার খুব কাছে ছিলেন। আমি তাড়াতাড়ি আমার হাত ছাড়িয়ে নিলাম এবং আমার রুমে চলে এলাম। আমার শ্বশুর আমাকে পেছন থেকে ডাকতে থাকলেন। আমার শ্বশুরের এই সমস্ত কাজ আমার কাছে খুব ভুল মনে হচ্ছিল, কিন্তু লোকেশকে কিভাবে বলবো? দিনগুলি এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু আমি আমার শ্বশুরের দিকে নজর রাখছিলাম যাতে আমি এমন কিছু জানতে পারি যেটা আমি লোকেশকে দেখিয়ে তার বাবাকে দোষী প্রমাণ করতে পারি। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাইনি। একদিন লোকেশের বাড়ি ফিরতেই দেরি হয়ে গেল। সাধারণত লোকেশ রাত 9টা নাগাদ বাড়ি ফিরত, কিন্তু আজ প্রায় 11টা বেজে গেছে এবং লোকেশ এখনও আসেনি। যদিও লোকেশের কাছে আরও একটা চাবি ছিল, সে নিজেই গেট খুলে ঘরের ভেতর আসতে পারত, কিন্তু আমি তখনও লোকেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর লোকেশের জন্য অপেক্ষা করতে করতে আমি বাইরে ড্রয়িং রুমে হাঁটছিলাম। তখন আমার শ্বশুর তার রুমে চলে গেছেন। আমার শ্বশুরের রুমে আলো জ্বলছিল এবং তখনই আমি চমকে উঠলাম। আমি আমার শ্বশুরের ঘর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। প্রথমে কান্নার শব্দ হালকা ছিল, কিছুক্ষণ পর একটা বিকট চিৎকার শোনা গেল। আমার তো হৃৎপিণ্ড স্পন্দিত হতে ভুলে গেল। আমার শ্বশুরের ঘরে কোনো মেয়ে আছে এবং সে সাহায্যের জন্য চিৎকার করছিল। আমি এখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। জোরে জোরে শ্বশুরের দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আমার শ্বশুর দরজা খুললেন না। হ্যাঁ, মেয়েটির কান্নার আওয়াজ তখনও আসছিল। যখন আমার শ্বশুর দরজা খুললেন না, তখন আমি জানালায় জোরে ধাক্কা দিলাম আর জানালা খুলে গেল। একটা মেয়ে আমার সামনে বসে হাঁটুতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমি তাড়াতাড়ি জানলা দিয়ে লাফ দিয়ে ভেতরে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে লোকেশও ভেতরে চলে এলো। জানালা দিয়ে আমাকে আমার শ্বশুরের ঘরে যেতে দেখে সেও আমার শ্বশুরের রুমের দিকে চলে এলো। ততক্ষণে আমি ভেতরে গিয়ে রুমের দরজাটা খুলে দেই। আমার শ্বশুরকে রুমে কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখনও মেয়েটা হাঁটুতে মাথা লুকিয়ে কাঁদছে। সামনের দৃশ্য দেখে লোকেশও অবাক হয়ে গেল। আমি দ্রুত মেয়েটির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু মেয়েটা মুখের ওপর ঘোমটা যেই তুলল, আমার আর লোকেশের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে মেয়ে ছিল না, বরং সে আমার শ্বশুর, যিনি সম্পূর্ণ মেয়ের মেকআপে ছিলেন। তিনি বিয়ের পোশাক পরেছিলেন এবং নিজেকে এমনভাবেই প্রস্তুত করেছিলেন যেন তিনি একজন নববধূ। আরেকটা মেয়ের আওয়াজ করতে করতে সে কিছু একটা বলছিল আর কাঁদছিল। এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল যেন তার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে, যেন তার ইজ্জত নিয়ে কেউ খেলছে। বাবাকে এত জোরে কাঁদতে দেখে লোকেশেরও চোখে জল চলে এলো। সে তাড়াতাড়ি বাবার কাছে গিয়ে তাকে শান্ত করলো। ততক্ষণে আমার শ্বশুর অজ্ঞান হয়ে পড়েছেন। লোকেশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তার মানসিক অবস্থা ভালো না বলে ডাক্তার জানিয়েছেন। কোনো কিছু নিয়ে তিনি খুব বেশি টেনশন নেন এবং তারপর লোকেশ আমাকে একটি অনেক বছরের পুরনো গল্প শোনালো, যা শুনে আমার চোখে জল চলে আসে। লোকেশ বলল যে আমরা 2 ভাই বোন ছিলাম। আমার বোন আমার থেকে 2 বছরের বড় ছিল। আমার মা আমাদের ছোটোবেলায় 2 বোন ও ভাইকে রেখে মারা গেছেন। আমার বাবা আমাদের মা এবং বাবা উভয়েরই ভালোবাসা দিয়েছিলেন আমাদের জন্য। সে আর বিয়েও করেনি। ধীরে ধীরে আমরা 2 ভাই বোন বড় হলাম। তারপর আমার বোনেরও বিয়ে ঠিক হয়ে গেল। আমার বোনের যেদিন বিয়ে ঠিক হয়েছিল সেই রাতে আমার বোন তার রুমে কনে সেজে বসেছিল। তার বিয়ের বরযাত্রী তখনও আসেনি। তখন কয়েকজন ডাকাত আমাদের বাড়িতে ঢুকে পড়ে।
তারা সম্ভবত পুলিশের হাত থেকে বাঁচতে আমাদের বাড়িতে লুকিয়ে পড়ে। সেখানে 5 জন ডাকাত ছিল এবং তারা আমার বোনের ঘরে ঢুকেছিল। সেই সময় আমার বাবা আমার বোনের কাছে বসে ছিলেন। তিনি তার সাথে কথা বলছিলেন এবং তিনি ভেবেছিলেন যে আমার মেয়ের বিয়ে হয়ে কিছুক্ষণ পর চলে যাবে, তাই তিনি তার সাথে তার শেষ সময়টিকে স্মরণীয় করতে চেয়েছিলেন। ওই সময় ডাকাতরা আমার বোনের ঘরে ঢুকে পড়ে। ডাকাতরা আমার বাবাকে বাথরুমে তালা দিয়ে আমার বোনকে তাদের লাল ষাঁড় শিকার বানায়। আমার বোন চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে ডিজের আওয়াজ এত জোরে ছিল যে আমার বোন আর বাবার চিৎকার কেউ শুনতে পায়নি। 5 জন ডাকাত আমার বোনের সাথে যা খুশি তাই করে, আমার বোনের জীবন নষ্ট করে চলে যায়। আমার বাবা তার মেয়ের বিধ্বস্ত অবস্থা দেখে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। এটা যে কোনো বাবার জন্য বড় ধাক্কা যে তার চোখের সামনে তার মেয়ের ইজ্জত নষ্ট হচ্ছে। আমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে গেলেও আমার বোনকে বাঁচানো যায়নি। ধীরে ধীরে বাবা কিছুটা স্বাভাবিক হয়ে গেল। আমার বোনের দুর্ঘটনা তার মনে বড় প্রভাব ফেলে। ধীরে ধীরে বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি বাবাকে কখনো কষ্ট দিতে পারতাম না, তার সব কথাই মেনে চলতাম। লোকেশের কথা শুনে এখন পুরো রহস্যের সমাধান হয়ে গেল। আমার শ্বশুর খারাপ ছিলেন না। আমার শ্বশুর যখনই আমার কাছাকাছি এসেছেন তিনি আমাকে তার মেয়ে হিসাবে দেখেছেন। তিনি আমার মধ্যে তার মৃত কন্যাকে দেখেছেন। আমার 3 সতীনের প্রতি আমার শ্বশুরের হয়তো একই মনোভাব থাকতে পারে এবং আমার 3 সতীন হয়তো আমার শ্বশুরের এই মনোভাবকে ভুল নাম দিয়েছে, যেমনটা আমিও একসময় ভুল ভেবেছিলাম। কিন্তু আমার শ্বশুরের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি তার পুত্রবধূকে তার মেয়ে হিসাবে দেখেছিলেন এবং সেজন্য তিনি তার পুত্রবধূর যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করতেন এবং তিনি তাকে খুব ভালোবাসতেন। কখনো কখনো তিনি তার ছেলে লোকেশকে ডাকাত হিসাবেও ভাবতে শুরু করেছিলেন। তাই তিনি লোকেশকে তার পুত্রবধূর কাছ থেকে সরিয়ে দিতেন। এতে করে তিনি তার মেয়েকে রক্ষা করতেন। লোকেশ যখন পুরো সত্যটা জানতে পারল, লোকেশও খুব অনুতপ্ত বোধ করল। লোকেশ আমাকে বলল যে আমি ওই 3 জন মেয়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি যদি সত্যটা আগে জানতাম তাহলে ওই 3 মেয়ের জীবনটা নষ্ট হতো না। আমি আমার বাবাকে আগেই চিকিৎসা করিয়ে নিতাম। তবে আমি বিশ্বাস করি তোমার সাহসের কারণেই এইসব ঘটেছে। তুমি যদি সেই রাতে সাহস না দেখিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে ভেতরে না আসতে তাহলে এই বাস্তবতা কখনোই প্রকাশ্যে আসতো না। এখন আমার শ্বশুর একটি ভালো হাসপাতালে চিকিৎসাধীন। আমার শ্বশুর খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।